আসসালামু আলাইকুম। আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই বাসায় আছো এবং ভালোভাবে পড়াশোনা করে যাচ্ছ এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তামিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো ভূগোল দ্বিতীয় পত্র। ভূগোল দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের খনিজ ও শক্তি সম্পদ। আজকে ক্লাস শেষে আমরা খনিজ ও শক্তি সম্পদ সম্পর্কে ধারণা পাব। শুরুতে দেখে নে খনিজ ও শক্তি সম্পদ কি। বিশেষ রাসায়নিক গঠনযুক্ত প্রাকৃতিক এবং অজৈব উপায়ে গঠিত বস্তুকে খনিজ দ্রব্য বলে। এগুলো প্রকৃতির সাধারণ নিয়মে সৃষ্টি হয়, যেমন সোনা, তামা, রূপা ইত্যাদি। প্রকৃতি প্রদত্ত যে পদার্থ থেকে শক্তি পাওয়া যায় তাই শক্তি সম্পদ। তাহলে আমরা দেখতে পেলাম যে বিশেষ রাসায়নিক গঠনযুক্ত প্রাকৃতিক ও অজৈব উপায়ে গঠিত বস্তুকে খনিজ বলে। আর প্রকৃত পদার্থ যে পদার্থ থেকে শক্তি পাওয়া যায় তাই শক্তি সম্পদ। খনিজ সম্পর্কে আরো বলা যায় এটি এক ধরনের বস্তুগত সম্পদ। সাধারণভাবে ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগে শিলাস্তর হতে মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাই খনিজ সম্পদ। আর খনিজ সম্পদ থেকে যে শক্তি পাওয়া যায়, অর্থাৎ শক্তি সম্পদ একটি প্রাকৃতিক সম্পদ। যে সমস্ত প্রাকৃতিক সম্পদ তাপ তথা শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে শক্তি সম্পদ বলে। এখানে আমি খনিজ ও শক্তি সম্পদের কিছু চিত্র দিয়েছি, তোমরা দেখো। এখানে লেখা আছে মিনারেল, খনিজ এবং শক্তি সম্পদগুলো চিত্র এখানে দেওয়া রয়েছে। শুরুতে আলোচনা করব খনিজ সম্পদ। খনি থেকে উত্তোলিত সকল দ্রবী খনিজ। অন্যভাবে বলা যায় প্রকৃতি থেকে প্রাপ্ত বস্তুসমূহ যাদের রাসায়নিক উপাদান ও পারমাণবিক গঠন সুনির্দিষ্ট এবং যেগুলো অজৈব প্রক্রিয়ার মধ্য দিয়ে সৃষ্ট তাদের খনিজ বলে। আমি আবারও বলছি, প্রকৃতি থেকে প্রাপ্ত বস্তুসমূহে যাদের রাসায়নিক উপাদান ও পারমাণবিক গঠন সুনির্দিষ্ট, অর্থাৎ রাসায়নিক উপাদান ও পারমাণবিক গঠন সুনির্দিষ্ট থাকবে এবং যেগুলো অজৈব প্রক্রিয়ার মধ্য দিয়ে সৃষ্ট তাকে খনিজ বলে। আবার যেসব খনিজ দ্রব্যের কার্যকারিতা আছে তাদেরও খনিজ সম্পদ বলে, যেমন লোহা, আকরিক, ম্যাঙ্গানিজ, অভ্র, তামা ইত্যাদি। খনিজ সম্পদ অন্যভাবে বলা যায় বিশেষ রাসায়নিক গঠনযুক্ত প্রাকৃতিক ও অজৈব উপায়ে গঠিত বস্তুকে খনিজ সম্পদ বলে। এটি প্রকৃতির স্বাভাবিক নিয়মে সৃষ্টি হয়ে থাকে, যার উপর মানুষের কোনো হাত বা নিয়ন্ত্রণ নেই। প্রকৃতির স্বাভাবিক নিয়মে ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগের শিলাস্তরের মধ্যে বিভিন্ন প্রকার শিলার উপাদান অথবা যুগ যুগ ধরে রাসায়নিক প্রক্রিয়া শিলাসমূহ ক্ষয়প্রাপ্ত হয়ে যে সকল যৌগিক পদার্থ সৃষ্টি করে তাদেরকে খনিজ বলে। অর্থাৎ প্রকৃতির এগুলির মধ্যে মানুষের কোনো হাত থাকে না। যুগ যুগ ধরে বিভিন্ন শিলার উপাদান বা রাসায়নিক প্রক্রিয়া শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে, যখন তোমরা প্রথম পেপারে পড়েছ যে শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যৌগিক পদার্থ সৃষ্টি করে তাদেরকে খনিজ বলা হয়। যেমন সোনা, তামা, রূপা, কয়লা, খনিজ তেল, লোহা, তামা, দস্তা, চুনাপাথর
অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি। মূলত ভূ-অভ্যন্তরে এই সম্পদ আহরণপূর্বক পরিশোধন করে মানুষ তা ব্যবহার উপযোগী করে তোলে। কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ। এটি অজৈব পদার্থ। শিলা হলো এক বা একাধিক খনিজের মিশ্রণ। আর খনিজ সম্পদ হিসাবে আহরিত বস্তু শিলায় ক্ষয়ীভূত পদার্থ হতে পারে। খনিজের শ্রেণী বিভাগ। সাধারণভাবে দুইভাবে খনিজের শ্রেণী বিভাগ করা যায়। এক, উৎপত্তি অনুসারে শ্রেণী বিভাগ। দুই, প্রকৃতি বা উপাদান অনুসারে শ্রেণী বিভাগ। আমি আবারও বলছি, এক, উৎপত্তি অনুসারে শ্রেণী বিভাগ। দুই, প্রকৃতি বা উপাদান অনুসারে শ্রেণী বিভাগ। উৎপত্তি অনুসারে শ্রেণী বিভাগ খনিজ দুই ভাগে ভাগ করা হয়। এক, অজৈব খনিজ। দুই, জৈব খনিজ। অজৈব খনিজ। অজৈব খনিজ পদার্থ মাটিতে উপস্থিত বিভিন্ন ধাতব ও অধাতব পদার্থসমূহের মধ্যে সবই অজৈব যৌগ হিসাবে থাকে। আমি আবার বলছি, মাটিতে উপস্থিত বিভিন্ন ধাতব ও অধাতব পদার্থসমূহের প্রায় সবই অজৈব যৌগ হিসাবে থাকে। সাধারণত ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, সিলিক, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, কোবাল্ট, বোরন, আয়োডিন এবং ফ্লোরিন ইত্যাদি মৌলের বিভিন্ন অজৈব যৌগ মাটিতে থাকে। তাছাড়া মাটিতে কার্বনেট, সালফেট, ক্লোরাইড, নাইট্রেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি জৈব লবণও পাওয়া যায়। জৈব খনিজ। জৈব খনিজ মৃত বৃক্ষলতা ও জীবজন্তু পচে মাটিতে মিশে যায়, ফলে মাটিতে জৈব পদার্থ যুক্ত হয়। মাটিতে বিদ্যমান জৈব পদার্থ হিউমাস নামেও পরিচিত। উদ্ভিদ ও জীবজন্তুর পচনের ফলে মাটিতে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, সুক্রোজ, অ্যালকোহল, চর্বি, তেল, লিগনিন, ট্যানিন ও অন্যান্য অ্যারোমেটিক আধিক্য দেখা যায়। এটি সাধারণত কালচে বর্ণের হয়ে থাকে। আমি আবার বলছি যে মৃত বৃক্ষলতা জীবজন্তু পচে মাটিতে মিশে যায়, ফলে মাটিতে জৈব পদার্থ যুক্ত হয়। মাটিতে বিদ্যমান জৈব পদার্থ হিউমাস নামেও পরিচিত। উদ্ভিদ ও জীবজন্তু পচনের ফলে মাটিতে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, সুক্রোজ, অ্যালকোহল, চর্বি, তেল, লিগনিন, টেনিন ও অন্যান্য অ্যারোমেটিক আধিক্য দেখা যায়। আর জৈব খনিজ সাধারণত কালচে ধরনের হয়ে থাকে। এখন আলোচনা করব প্রকৃতি বা উপাদান অনুসারে শ্রেণীবিভাগ। প্রকৃতি বা উপাদান অনুসারে খনিজকে তিন ভাগে ভাগ করা যায়। এক, ধাতব খনিজ। দুই, অধাতব খনিজ। তিন, জ্বালানি খনিজ। প্রকৃতি বা উপাদান অনুসারে খনিজকে তিন ভাগে ভাগ করা যায়। এক, ধাতব খনিজ। দুই, অধাতব খনিজ। তিন, জ্বালানি খনিজ। ধাতব খনিজ। নাম থেকে এটি স্পষ্ট যে ধাতব খনিজগুলো হলো এক ধরনের খনিজ বা ধাতু দ্বারা গঠিত। এগুলি শক্ত পদার্থ যা তাপ এবং বিদ্যুতের ভালো পরিবাহক। তাদের নিজস্ব দীপ্তি রয়েছে। ধাতব খনিজের কয়েকটি উদাহরণ হলো আয়রন, তামা, স্বর্ণ, বক্সাইট, ম্যাঙ্গানিজ ইত্যাদি। তাহলে ধাতব খনিজগুলো শক্ত থাকবে,
যা তাপ ও বিদ্যুতের ভালো পরিবাহক এবং যাদের নিজস্ব দীপ্তি রয়েছে। শক্ত ধাতব খনিজগুলো গয়নাতে রত্ন হিসাবে ব্যবহার করা যেতে পারে। এগুলো বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়, যেমন সিলিকন কোয়ার্টজ থেকে প্রাপ্ত, যেমন কম্পিউটার শিল্পে ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম বক্সাইট থেকে প্রাপ্ত, অটোমোবাইল এবং বোতল জাতীয় শিল্পে ব্যবহার করা হয়। এখানে আমি ধাতব খনিজের কয়েকটি চিত্র দিয়েছি, যেমন গোল্ড, কপার, আয়রনের চিত্র এখানে আমি দেখিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ধাতব পদার্থ দ্বারা তৈরি খনিজকে ধাতব খনিজ বলে। ধাতব খনিজ লৌহবর্গীয় ও অলৌহবর্গীয় হয়ে থাকে। লৌহবর্গীয় ধাতব খনিজগুলো হলো লৌহ, ম্যাঙ্গানিজ এবং নিকেল। অলৌহবর্গীয় খনিজগুলো হলো তামা, টিন, সোনা, রূপা ইত্যাদি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধাতব খনিজ দুই রকমের হয়ে থাকে, একটি লৌহবর্গীয়, আরেকটি হচ্ছে এক ধরনের হচ্ছে লৌহবর্গীয়, আরেক ধরনের হচ্ছে অলৌহবর্গীয়। লৌহবর্গীয় ধাতবগুলো হলো লৌহ, ম্যাঙ্গানিজ, নিকেল। আর অলৌহবর্গীয় খনিজগুলো হলো তামা, টিন, সোনা, রূপা, হীরা ইত্যাদি। ধাতব খনিজগুলো যে দুটি বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে তা আমি একটু আবার আলোচনা করে দিচ্ছি। লৌহ খনিজ, যে খনিজগুলোকে আয়রনের উপাদান থাকে তাদের ফেরোস মিনারেল বলে। ধাতব খনিজগুলোর মোট উৎপাদনের চতুর্থাংশটি লৌহ গঠিত ধাতব খনিজ দ্বারা গঠিত হয়। এর মধ্যে রয়েছে আয়রন আকরিক, যা লৌহ আকরিক নামে পরিচিত, ম্যাঙ্গানিজ, নিকেল, ক্রোমাইট। আরেক ধরনের হচ্ছে লৌহ গঠিত খনিজ, যে খনিজগুলি যা লোহার পরিবর্তে অন্য কোনো ধাতুর সমন্বয়ে গঠিত হয়। এগুলি সাধারণত আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহৃত হয়। এর মধ্যে স্বর্ণ, তামা, রূপা, সীসা, টিন ইত্যাদি রয়েছে। অধাতব খনিজে ধাতব পদার্থ থাকে না, তাকে অধাতব খনিজ বলে, যেমন সালফার, গ্রাফাইট, অব্র, জিপসাম। তখন আমরা আলোচনা করেছিলাম ধাতব খনিজ। আর অধাতব খনিজগুলো হলো যেসব খনিজে ধাতব পদার্থ থাকে না, তাকে অধাতব খনিজ বলে, যেমন সালফার, গ্রাফাইট, অব্র, জিপসাম প্রভৃতি। অধাতব খনিজগুলিকে খনিজ হিসাবে বর্ণনা করা যেতে পারে, যা ধাতু দ্বারা গঠিত হয় না। অধাতব খনিজগুলোর কয়েকটি উদাহরণ হলো চুনাপাথর, জিপসাম, কয়লা, ডলোমাইট, ফসফেট, লবণ, গ্রানাইট ইত্যাদি। অধাতব খনিজগুলো বিভিন্ন শিল্পে বিভিন্ন পণ্য উৎপাদন করতে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স শিল্পে ব্যবহৃত হয়। চুনাপাথর সিমেন্ট শিল্পে ব্যবহার করা হয়। এগুলো সার উৎপাদনে ব্যবহার করা হয়। এখানে আমি অধাতব খনিজের কতগুলো উদাহরণ হিসাবে যে ব্যবহার করা হয়েছে সেগুলোর কিছু চিত্র আমি এখানে তুলে ধরেছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপর রয়েছে জ্বালানি খনিজ। জ্বালানি খনিজ কঠিন, যেমন কয়লা, তরল খনিজ তেল,
গ্যাসীয় বা প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক তথা ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম ইত্যাদি বলা হয়ে থাকে। এখন আলোচনা করব শক্তি সম্পদ। কোনো কাজ সম্পূর্ণ করার ক্ষমতাকে শক্তি বলে। মানুষকে বেঁচে থাকার জন্য খাদ্য সংগ্রহ থেকে শুরু করে তার সুখ সমৃদ্ধির জন্য নানা রকম কাজ করে থাকে, আর এই কাজের জন্য শক্তি দরকার। জমি চাষ করার জন্য লাঙ্গল চালাতে আর কারখানা যন্ত্রপাতি বা রেলের চাকাগুলিতেও শক্তি প্রয়োগ করা হয়। তাই যে শক্তি ব্যবহার না করে মানুষ প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করতে পারে না। এই শক্তি আবার দুই প্রকারের হয়ে থাকে। এই দুই প্রকারের শক্তি আলোচনা করার পূর্বে আমি শক্তি সম্পর্কে আরেকটু আলোচনা করি। সেটি হচ্ছে, শক্তিও এক প্রকার প্রাকৃতিক সম্পদ। যে সমস্ত প্রাকৃতিক সম্পদ তাপ তথা শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে শক্তি সম্পদ বলে। শক্তি সম্পদ বেশিরভাগ ক্ষেত্রে খনিজ সম্পদ হয়ে থাকে, তবে খনির বাইরেও শক্তি সম্পদ পাওয়া যায়, যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল ইত্যাদি খনিজাত শক্তি সম্পদ। আবার পানির বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, বার্জ মাউন্টেন বিদ্যুৎ ইত্যাদি খনি ব্যবহৃত শক্তি সম্পদ। এখানে যে দুইটি শক্তি ব্যবহার করা বলা হয়েছে যে শক্তি সম্পদ দুই ধরনের: জৈব শক্তি বা চেতন শক্তি, জড় শক্তি বা অচেতন শক্তি। প্রথমটি, যেটি জৈব শক্তি বা চেতন শক্তি, জীবন্ত পদার্থের মাধ্যমে সৃষ্ট শক্তি। আর দ্বিতীয়টি হচ্ছে জড় শক্তি, যেটি হচ্ছে প্রাণহীন পদার্থ থেকে সৃষ্ট শক্তি। মানুষের জ্ঞান, চিন্তা ইত্যাদি এক শক্তি, একটি মানসিক বা চেতন শক্তি বলা হয়ে থাকে। এটি সবচেয়ে বেশি উন্নত শক্তি। মানুষ তার এই শক্তি দ্বারা খনি থেকে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জড় পদার্থ হতে জড়শক্তি সৃষ্টি করে। এই শক্তির কোনো জীবনের অস্তিত্ব নেই। আর চেতন শক্তিতে উন্নত শক্তি, এদের জীবন অস্তিত্ব রয়েছে। প্রাচীনকালে মানুষ তার সব কাজ করত পেশির সাহায্যে। পরবর্তীকালে পশু শক্তিকে বশ করে মানুষ কাজ শুরু করতে থাকে। সে সময় মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপও ছিল সীমিত। জনশক্তি ব্যবহারের পর হতে মানুষের প্রকৃত অর্থনৈতিক উন্নতি চালু হয়। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ হতে যুক্তরাজ্যে খনিজ তেল, কয়লা ইত্যাদি জনশক্তি আবিষ্কারের পর হতে যন্ত্রশিল্পের প্রচলন শুরু হয়। আরম্ভ হয় শিল্প সভ্যতা। বর্তমান যুগকে যন্ত্রযুগও বলা হয়। যন্ত্রকে চালাতে দরকার হয় শক্তি, আর যার প্রধান উৎস হল খনিজ তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। এগুলো মানব সভ্যতার প্রধান শক্তি উৎস, যাকে বলা হয় চিরাচারিত বা প্রচলিত শক্তি। ভবিষ্যতে আণবিক শক্তি, ভূতাপ শক্তি, জোয়ার ভাটার শক্তি, জৈব গ্যাস শক্তিকে বেশি করে ব্যবহার করতে পারলে মানুষ সভ্যতা আরো এক স্তর ঊর্ধ্বে উঠে যাবে। এই শক্তির উৎসগুলো হলো অচিরাচারিত বা অপ্রচলিত শক্তি। যে সকল শক্তি সম্পদ প্রধানত শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় তাকে শক্তি সম্পদ বলে, যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং আণবিক খনিজ ইত্যাদি। শক্তি মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য, তবে এটি বর্তমানে প্রধানত ব্যবহৃত হয়।
শক্তি শিল্প জ্বালানি নিষ্কাশন, উৎপাদন, পরিশোধন এবং বিতরণ সহ শক্তি উৎপাদন এবং বিক্রয় জড়িত সমস্ত শিল্পের সামগ্রিকতা। আধুনিক সমাজে প্রচুর পরিমাণে জ্বালানি উৎপন্ন হয় এবং প্রায় সব দেশে জ্বালানি হিসাবে বা শিল্পের অবকাঠামো ও সমাজের রক্ষণাবেক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ, পারমাণবিক জ্বালানি ইত্যাদি। এছাড়া সূর্যরশ্মি, তাপ, নদী প্রবাহ, বায়ু, গোবর বর্জ্য পণ্যগুলোর মতো বিবেচনা না করে প্রচুর পরিমাণে শক্তি এতে ব্যবহৃত হয়। এখন আমি তোমাদের আলোচনা করব শক্তি সম্পদের প্রকারভেদ। শক্তি সম্পদ আমি আলোচনা করেছি। শক্তি সম্পদ দুই ধরনের: এক, প্রচলিত শক্তির উৎসসমূহ; দুই, অপ্রচলিত শক্তির উৎসসমূহ। প্রচলিত শক্তির উৎসসমূহ হচ্ছে: এক, কয়লা; দুই, খনিজ তেল; তিন, প্রাকৃতিক গ্যাস। আর অপ্রচলিত শক্তির উৎসসমূহ হচ্ছে সৌরশক্তি, পারমাণবিক, জোয়ার ভাটা, ভূতাপ, জৈব গ্যাস। তোমরা দেখো, আমি এখানে চিত্র ব্যবহার করেছি। খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, আর এখানে পারমাণবিক, জোয়ার ভাটা, বিভিন্ন জৈব গ্যাস ইত্যাদির ছবি এখানে তুলে ধরা হয়েছে। শক্তি সম্পদের অপ্রচলিত শক্তি উৎসগুলো হচ্ছে সৌরশক্তি, পারমাণবিক, জোয়ার ভাটা, ভূতাপ, জৈব গ্যাস। এখানেও আমি একটি চিত্র ব্যবহার করেছি, তোমরা দেখতে পাচ্ছ। শক্তিকে কাজে লাগিয়ে কি কি উৎপন্ন করা হয়েছে এখানে, সেটা এখন চিত্রের মাধ্যমে দেখানো হলো। আর প্রচলিত শক্তির উৎসসমূহগুলো হচ্ছে: এক, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। প্রথম আলোচনা করব কয়লা। কয়লা হলো কালো বা বাদামি রঙের এক প্রকার পাললিক শিলা, যার উপাদান কার্বন। তবে এতে কিছু পরিমাণ সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন বা এদের যৌগ মিশ্রিত অবস্থায় থাকে। কয়লা একটি দাহ্য পদার্থ হয়ে একে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কয়লা যেমন এক প্রকার শক্তি সম্পদ, অন্যভাবে এটিকে জ্বালানিও বলা হয়ে থাকে। প্রাচীনকালে বিভিন্ন প্রকার উদ্ভিদ যেমন ফার্ন, শৈবাল, গুল্ম ও অন্যান্য গাছপালা মরে পচে ক্ষয়প্রাপ্ত হয়ে স্তরে স্তরে জমা হয় এবং মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভস্থ চাপ ও তাপে ক্রমে ক্রমে কয়লা খনিজ সৃষ্টি করে। তাহলে আমি আবারও বলছি যে বিভিন্ন প্রকার উদ্ভিদ যেমন ফার্ন, শৈবাল, গুল্ম ও অন্যান্য গাছপালা মরে পচে ক্ষয়প্রাপ্ত হয়ে স্তরে স্তরে জমা হয়ে মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভস্থ চাপ ও তাপে ক্রমে ক্রমে কয়লা খনিজ সৃষ্টি হয়। প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা এগুলো সবই জীবাশ্ম জ্বালানি, জ্বালানিও বলা হয় এবং শক্তি সম্পদও বলা হয়ে থাকে। বিশ্বের শক্তি উৎপাদনকারী জ্বালানি সমূহের মধ্যে কয়লা খুবই গুরুত্বপূর্ণ। এটি পৃথিবীর অন্যতম প্রধান খনিজ সম্পদ বা খনিজ ও শক্তি সম্পদ। উদ্ভিদ ও প্রাণীর দেহবিশেষ থেকে কয়লা সৃষ্টি হয়। ভূ অভ্যন্তরে লক্ষ লক্ষ বছরে জমাকৃত উদ্ভিদের কাণ্ড, গুড়ি, শাখা প্রশাখা, পাতা নানা রূপে রাসায়নিক প্রক্রিয়া পরিবর্তিত হয়ে কয়লায় পরিণত হয়। প্রায় 30 কোটি বছর পূর্বে কার্বনিফেরাস যুগে বনায়নজনিত কারণে পৃথিবীর আদি বনভূমি মাটির নিচে চাপা পড়ে যায়। ভূগর্ভস্থ চাপ ও প্রচণ্ড তাপের প্রভাবে এই চাপা পড়া বনভূমি কালক্রমে কয়লায় পরিণত হয়।
প্রাচীনকাল থেকে কয়লা মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়ে আছে। শিল্প বিপ্লবের পর থেকে কয়লা বহুমুখী ব্যবহার করা হয়ে থাকে। কয়লা বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেই হিসাবে কয়লাকে 4 ভাগে ভাগ করা হয়: 1 পিট, 2 লিগনাইট, 3 বিটুমিনাস, 4 অ্যানথ্রাসাইট। খনিজ তেল। খনিজ তেলের অন্যকে পেট্রোলিয়াম বলা হয়ে থাকে। খনি থেকে যে তরল জ্বালানি পাওয়া যায় তার মধ্যে প্রধানত পেট্রোল, কেরোসিন, ডিজেল, পিচ ইত্যাদি মিশ্রিত অবস্থায় থাকে। সকল তরল জ্বালানিকে পেট্রোলিয়াম বলা হয়। সাধারণভাবে পেট্রোলিয়ামের খনিতে কিছু পরিমাণ প্রাকৃতিক গ্যাসও থাকে। প্রোপেন, বিউটেন স্বাভাবিক তাপ ও চাপে বায়বীয় ও গ্যাসীয় পদার্থ হলেও উচ্চ চাপে তরল অবস্থা থাকে। এটি পেট্রোলিয়ামের অন্তর্ভুক্ত। সাধারণত যে তেল ভূগর্ভস্থ বিভিন্ন শিলাস্তর থেকে উত্তোলন করা হয় তাকে পেট্রোলিয়াম বা খনিজ তেল বলে। অতি সূক্ষ্ম সামুদ্রিক জীবের দেহবিশেষ পাললিক শিলাস্তরের নিচে দীর্ঘদিন চাপা পড়ে ভূপৃষ্ঠের তাপ ও ভূপৃষ্ঠের চাপ ও আভ্যন্তরীণ তাপ ও রাসায়নিক প্রক্রিয়া পরিবর্তিত হয়ে খনিজ তেল সৃষ্টি করে। এই তেল সাধারণত হলদে সবুজ থেকে কালচে বাদামি রঙের হয়ে থাকে। খনিজ তেল বর্তমান বিশ্বের সর্বাধিক ব্যবহৃত শক্তি সম্পদ। 2 চাকার ছোট মোটরসাইকেল থেকে অতিকায় জাহাজ পর্যন্ত খনিজ তেল জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া কৃষি, শিল্প, পরিবহন, গৃহস্থলী, দৈনন্দিন কাজ প্রভৃতি খনিজ তেল দ্বারা সম্পূর্ণ অনেকাংশে অসম্ভব হয়ে পড়েছে এখন বর্তমান সময়ে। এক কথায় বলা যায়, বর্তমান সভ্যতা খনিজ তেল ছাড়া একদিনও চলতে পারে না। এরপর রয়েছে প্রাকৃতিক গ্যাস। আমাদের দেশে তথা বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, তবে আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তা মূলত 98% মিথেন গ্যাস। তবে এই প্রাকৃতিক গ্যাসের সামান্য পরিমাণ ইথেন, প্রোপেন, বিউটেন মিশ্রিত অবস্থায় থাকে। তাছাড়া অতি সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড, আর্গন ও হিলিয়াম ইত্যাদিও অপদ্রব্য হিসাবে মিশ্রিত অবস্থায় থাকে। তাহলে প্রাকৃতিক গ্যাস আমরা দেখতে পেলাম যে এটাতে মিথেন ছাড়াও রয়েছে ইথেন, প্রোপেন, বিউটেন এবং কি কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড, আর্গন, হিলিয়াম ইত্যাদি অপদ্রব্য হিসাবে মিশ্রিত অবস্থায় থাকে। পৃথিবীর কোনো কোনো অঞ্চলে গ্যাসীয় অবস্থায় হাইড্রোকার্বনের মিশ্রণও পাওয়া যায়। প্রকৃতিতে প্রাপ্ত এই ধরনের গ্যাসকে প্রাকৃতিক গ্যাস বলা হয়ে থাকে। বিশ্বের অন্যতম প্রধান শক্তি উৎপাদনকারী খনিজই হচ্ছে গ্যাস। আমাদের যে শক্তি উৎপাদনকারী খনিজই হচ্ছে এই গ্যাস। মূলত এটি মিথেন এক গ্যাস সমৃদ্ধ। বিভিন্ন জৈবিক উপাদান, উদ্ভিদ বা প্রাণীর দেহবিশেষ থেকে এই গ্যাস সৃষ্টি হয়। বিদ্যুৎ, বিভিন্ন শিল্প দ্রব্য যেমন সার উৎপাদন এবং কারখানার বিভিন্ন কাজে বা পরিবহনের জ্বালানি হিসাবেও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। এতক্ষণ আমি খনিজ শক্তি সম্পদ সম্পর্কে আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাই বাসায় ভালো করে পড়বে। খনিজ শক্তি সম্পদের প্রকারভেদ, খনিজের প্রকারভেদ আলাদা করে আলোচনা করে দিয়েছি। শক্তি সম্পদেও আলাদা শ্রেণীবিভাগ আলোচনা করেছি এবং কোনটি জ্বালানি গুলো যে শক্তি সম্পদ সেগুলো এখানে বলে দিয়েছি। খনিজ কোনগুলো, শক্তি সম্পদ কোনগুলো। আশা করি আজকে ক্লাসের পরে তোমরা
জানতে পারবে। তাহলে বলা যায় প্রকৃতির স্বাভাবিক নিয়মে এক বা একাধিক উপাদানে গঠিত বা সামান্য পরিবর্তিত যেসব রাসায়নিক প্রক্রিয়াজাত যৌগিক পদার্থ শিলাস্তরে দেখতে পাওয়া যায় তাকে খনিজ বলে। বিভিন্ন প্রকার খনিজ সম্পদের মাঝে শক্তি সম্পদ মাত্র একটি উপাদান। অর্থাৎ খনিজ শক্তি সম্পদ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে খনিজ সম্পদের মধ্যে শক্তি সম্পদ হচ্ছে একটি উপাদান। শক্তি সম্পদ বলতে বোঝায় প্রাকৃতিক বা মানুষের হস্তক্ষেপের মাধ্যমে যে পদার্থ থেকে শক্তি ব্যবহার করা হয়। যেমন শক্তি সম্পদ বলতে বোঝায় কয়লা, খনিজ তেল, জলবিদ্যুৎ ইত্যাদিকে। তাহলে নিশ্চয়ই তোমরা এতক্ষণ ক্লাস থেকে খনিজ ও শক্তি সম্পদ সম্পর্কে ধারণা পেলে। সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ। আমি আবারও বলছি, সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।